ধন্যবাদ। মুসলিম বিশ্বের ভাবাবেগে চূড়ান্ত আঘাত করে আরব আমিরাত এতদিন গোপনে গোপনে ইসরায়েলের সঙ্গে বাণিজ্যিক, সামরিক, কূটনৈতিক সম্পর্ক বজায় রেখেছিল। এবার খোদ ইসরায়েলের গণহত্যাকারী প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু তার টুইটারে জানালেন, আরব আমিরাতের সঙ্গে বেঞ্জামিন নেতানিয়াহুর সম্পর্ক ইসরায়েলের সম্পর্ক অনেক গভীরে। গোটা মুসলিম বিশ্বকে বিপন্ন করে দিয়ে আরব আমিরাতের প্রেসিডেন্ট আমন্ত্রণ জানিয়েছিল এই রক্তপিপাসু প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে খোদ আরব আমিরাতের মাটিতে। ইরানের সঙ্গে যখন তুমুল যুদ্ধ চলছে ইসরায়েল এবং আমেরিকার, সেই যুদ্ধকালীন সময়ে বেঞ্জামিন নেতানিয়াহু আরব আমিরাতে এসে গোপনে বৈঠক করে এই মোহাম্মদ বিন জায়েদ নামক আরব আমিরাতের এই কিটের সঙ্গে। ইরান তথা গোটা মধ্যপ্রাচ্যের অন্যান্য আরব রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন এই মুহূর্তে মোহাম্মদ বিন জায়েদ। আর সেই ষড়যন্ত্রকে আরো শক্তিশালী করতে খোদ তার দেশে আমন্ত্রণ জানায় বেঞ্জামিন নেতানিয়াহুকে। যে বেঞ্জামিন নেতানিয়াহু গত 19 বছর ধরে ফিলিস্তিনি জনতাকে নির্বিচারে হত্যা করে আসছে, বিশেষ করে গত 3 বছরে গাজা ভূমিতে যে বর্বরোচিত নরহত্যা চালাচ্ছে বেঞ্জামিন নেতানিয়াহু, যার নামে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট অ্যারেস্ট ওয়ারেন্ট জারি করেছে এবং সারা পৃথিবীর বিভিন্ন শহরে, খোদ মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে বেঞ্জামিন নেতানিয়াহুকে অ্যারেস্ট করার দাবিতে উত্তাল আন্দোলন চলছে। সেই সময়ে আরব বিশ্বের একটি রাষ্ট্র আরব আমিরাত তার প্রেসিডেন্ট বেঞ্জামিন নেতানিয়াহুকে আমন্ত্রণ জানাচ্ছে তার দেশে। এবং গত 26শে মার্চ সশরীরে আরব আমিরাতে উপস্থিত ছিলেন এই গণহত্যাকারী ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তার সঙ্গে গোপনে বৈঠক করে ইরানের বিরুদ্ধে যুদ্ধের কুটি সাজিয়েছিল আরব আমিরাত। আর এই চাঞ্চল্যকর দাবি খোদ করা হয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রীর দপ্তর থেকে। প্রধানমন্ত্রীর দপ্তরের এক্স হ্যান্ডেলে লেখা হয়েছে, প্রাইম মিনিস্টার অফ ইসরায়েল, প্রাইম মিনিস্টার্স অফিস স্টেটমেন্ট, একেবারে ইসরায়েলের প্রধানমন্ত্রীর দপ্তর থেকে লেখা হয়েছে, ইন দ্য মিডস্ট অফ অপারেশন রোরিং লায়ন, ইরানের বিরুদ্ধে ইসরায়েল যে যুদ্ধ লড়ছে তার পোশাকি নাম দিয়েছিল ইসরায়েল অপারেশন রোরিং লায়ন। প্রাইম মিনিস্টার বেঞ্জামিন নেতানিয়াহু সিক্রেটলি ভিজিটেড দ্য ইউনাইটেড আরব এমিরেটস। ইসরায়েলের প্রধানমন্ত্রী গোপনীয়তার সঙ্গে সিক্রেটলি ভিজিটেড দ্য ইউনাইটেড আরব এমিরেটস। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু গোপনে আরব আমিরাত ভ্রমণ করেছেন। কারণ যদি তার ভ্রমণের কথা সেই সময়ে আরব আমিরাতের সাধারণ মানুষ জানতে পারতেন, তাহলে নিশ্চিত তারা গোটা দেশ জুড়ে আন্দোলন শুরু করতেন এই নরকের পিশাচ সে যেন কোনোভাবেই আরব আমিরাতে পা না দিতে পারে। তাই গোটা দেশের মানুষকে অন্ধকারে রেখে আরব আমিরাতের স্বৈরাচারী শাসক এই মোহাম্মদ বিন জায়েদ গোপনীয়তার সঙ্গে, যাতে কাকপক্ষীয় টের না পায়, এই বেঞ্জামিন নেতানিয়াহুকে তার দেশে আসার ব্যবস্থা করে দিলেন। where he met with UAE প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ। পরিষ্কার করে লেখা হয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রী দপ্তর থেকে যে ওই গণহত্যাকারী প্রধানমন্ত্রী তিনি খোদ মোহাম্মদ বিন জায়েদ। আপনারা ছবিতে যাকে দেখছেন, এই মোহাম্মদ বিন জায়েদ নিজে বৈঠক করেছেন বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে। আর এই বৈঠকে স্থির হয়েছিল যে আগামী দিনে আরব আমিরাতে আয়রন ডোম প্রতিষ্ঠা করা হবে এবং আরব আমিরাতের হাতে প্রচুর পরিমাণে সামরিক অস্ত্র প্রদান করা হবে, যাতে করে গোটা মধ্যপ্রাচ্যে যে স্বপ্ন দেখছে ইসরায়েল, গ্রেটার ইসরায়েল তৈরি করা, সেই গ্রেটার ইসরায়েল তৈরি করার স্বপ্ন নিয়ে, গোটা আরব বিশ্বকে কবজা করার স্বপ্ন নিয়ে বেঞ্জামিন নেতানিয়াহু এবং তার বন্ধু এই মুহূর্তে মোহাম্মদ বিন জায়েদ কাজ করছেন। তাই মধ্যপ্রাচ্যের এই আরব দেশগুলোর উপরে আগামী দিনে একটা ভয়াবহ বিপদ নেমে আসতে চলেছে, তারই ইঙ্গিত পাওয়া যাচ্ছে এই গোপন বৈঠকের মাধ্যমে। বেঞ্জামিন নেতানিয়াহু তার হ্যান্ডেলে এই দাবি করবার পর, অর্থাৎ তিনি আরব আমিরাত ভ্রমণ করেছেন এই দাবি করবার পর, মোহাম্মদ বিন জায়েদের অফিসে যখন জানতে চাওয়া হয় সত্যি সত্যি বেঞ্জামিন নেতানিয়াহু আরব আমিরাতে এসেছিলেন কিনা, তার উত্তরে সরাসরি UAE denies Israeli claim that Netanyahu visited country। আরব আমিরাতের যে সরকার তা মারাত্মক স্বৈরাচারী, তৎসত্ত্বেও দেশের সাধারণ মানুষ সরকারের বিরুদ্ধে বিদ্রোহী হয়ে আন্দোলন করার সম্ভাবনা তৈরি হয়েছে। স্বাভাবিকভাবেই এই পুরো বিষয়টাকে ধামাচাপা দেওয়ার জন্য UAEর সরকারি পক্ষে সরাসরি অস্বীকার করা হয়েছে যে বেঞ্জামিন নেতানিয়াহু তার দেশে এসেছে এই কথা। কিন্তু ওদিকে বেঞ্জামিন নেতানিয়াহু দাবি করেছেন, দিস ভিজিট হ্যাজ লেড টু আ হিস্টোরিক ব্রেক থ্রু
in the relationship between Israel and UAE. ইসরায়েল এবং আরব আমিরাতের সম্পর্ক এক অনন্য উচ্চতায় উন্নীত হয়েছে এই দুই নেতার বৈঠকের পর থেকেই। কিন্তু আরব আমিরাত হাজারবার অস্বীকার করুক, তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু ইরানের আইআরজিসি সবিস্তার তথ্য প্রকাশ করেছে বেঞ্জামিন নেতানিয়াহু কোন পথ ধরে আরব আমিরাতে পৌঁছেছেন, তার গোটা ফ্লাইট লগ সহ টাইম, ডেট এবং কোন এয়ারপোর্টে নেমেছেন তার বিস্তারিত তথ্য ফাঁস করে দিয়েছে। চলুন আমরা দেখে নিই সেই তথ্য। ইসরায়েলের সামরিক বিমান আরভা, এই আরভা প্লেনে চড়ে বেঞ্জামিন নেতানিয়াহু তিনি এই তেল আবিব শহর ইসরায়েলের রাজধানী থেকে সোজা চলে যান সাইপ্রাস। কেন সাইপ্রাস গেলেন? যাতে করে তার যাত্রাপথকে সহজে কেউ ট্রেস করতে না পারে, এবং এই সাইপ্রাস থেকে তিনি যাত্রা শুরু করলেন আরব আমিরাতের পথে। এবং এই আরব আমিরাতের আবুধাবির মধ্যে আল আইন বলে একটা ছোট শহরে সামরিক বেসে তার এই সামরিক বিমান অবতরণ করে আল আইন শহরে। এবং এই আল আইন শহরে চরম গোপনীয়তার মধ্যে তিনি বৈঠক সম্পন্ন করেন আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদের সঙ্গে। আর তিনি এই যাত্রা করেছিলেন 26শে মার্চ 2026 সাল। পরিষ্কার করে লিখেছে, এবং ফ্লাইট নাম্বার ছিল 424821 আরভা গ্লেক্স। পরিষ্কার করে সমস্ত তথ্য, তার রুট ইরানের আইআরজিসি তুলে দিয়েছে ইরানের সংবাদ সংস্থা তাসনিম নিউজের হাতে। বেঞ্জামিন নেতানিয়াহুর ভ্রমণই শেষ কথা ছিল না। গোটা যুদ্ধকালীন সময়ে ইসরায়েল এবং আরব আমিরাত হাতে হাত মিলিয়ে সমস্ত রকম সামরিক কোঅর্ডিনেশন এবং কোঅপারেশন চালিয়ে গেছে, যাতে করে ইরানকে কাবু করা যায়, ইরানকে ধ্বংস করা যায়। ইরানকে ধ্বংস করার কাজে ইসরায়েল সামগ্রিকভাবে আরব আমিরাতের মাটি ব্যবহার করেছে। এমনকি এই আরব আমিরাতের মাটি থেকেই 28শে ফেব্রুয়ারি যেদিন প্রথম আক্রমণ করা হয়েছিল ইরানে, সেই দিনই ইরানের মিনাব অঞ্চলের সেই বালিকা বিদ্যালয়ে আক্রমণ করে 168 জন নিরীহ বালিকাকে খুন করা হয়েছিল। সেই খুনের কাজও কিন্তু ইসরায়েল এবং আমেরিকা করেছিল আরব আমিরাতের মাটি ব্যবহার করে। আর এখান থেকেই বোঝা যাচ্ছে যে ইসরায়েল এই মুহূর্তে কি বৃহত্তম ষড়যন্ত্রে লিপ্ত গোটা মধ্যপ্রাচ্যের দেশগুলির বিরুদ্ধে। এবং দেখুন যে শুধু বেঞ্জামিন নেতানিয়াহু না, মোসাদের ডিরেক্টর ডেভিড বার্নিয়া, এই ডেভিড বার্নিয়া যুদ্ধকালীন সময়ে দুবার আরব আমিরাত সফর করেছেন। একদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী, অন্যদিকে মোসাদের ডিরেক্টর ডেভিড বার্নিয়া, তারা দুজনই আরব আমিরাতে পা রেখেছেন এবং সমস্ত রকম কূটনৈতিক এবং সামরিক সহযোগিতার সম্পর্ক গড়ে তুলেছে আরব আমিরাতের সঙ্গে। কেন ইরান আরব আমিরাতকে টার্গেট করেছে তার সবচাইতে জ্বলন্ত দুটি প্রমাণ হাতে এসেছে বিশ্ববাসীর কাছে। এতদিন পর্যন্ত যারা বিশ্বাস করতেই পারছিলেন না যে আরব আমিরাত একটি মুসলিম রাষ্ট্র, সুতরাং মুসলিম রাষ্ট্রের বিরুদ্ধে কোনোভাবেই যাবে না, এটা ইরানের ষড়যন্ত্র। কারণ ইরান হচ্ছে একটি শিয়া রাষ্ট্র, তারা সুন্নি দেশগুলির বিরুদ্ধে যুদ্ধ করছে, তারা ধ্বংস করতে চাইছে সুন্নি রাষ্ট্রগুলোকে। এটা শিয়া সুন্নির লড়াই, এটা যে শিয়া সুন্নির লড়াই নয়, এটা জায়নবাদের সঙ্গে গ্রেটার আরব রাষ্ট্রের যে লড়াই, তার সবচেয়ে বড় দুটি প্রমাণ এই মুহূর্তে বিশ্ববাসীর সামনে। এক, বেঞ্জামিন নেতানিয়াহু, দুই, ডেভিড বার্নিয়া। এই দুজনে এখন আরব আমিরাতের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কে যুক্ত। আর এই কারণে এখন ইরান আরব আমিরাতকে বলছে ইসরায়েলের একটি সামরিক শাখা, ইসরায়েলের সামরিক বেস হলো আরব আমিরাত। আর ডেভিড বার্নিয়ার আরব আমিরাতের ভ্রমণের কথা অন্য কেউ দাবি করে না, খোদ ওয়াল স্ট্রিট জার্নাল, আমেরিকার ওয়াল স্ট্রিট জার্নাল, তারা লিখেছে মোসাদ চিফ visited UAE during Iran bombing campaign to help coordinate war. যুদ্ধের মধ্যে কোঅর্ডিনেশন বাড়ানোর জন্য খোদ মোসাদের প্রধান ইউনাইটেড আরব এমিরেটস ভ্রমণ করেছেন দুবার। ওয়াল স্ট্রিট জার্নাল বিস্তৃত লিখেছে, the head of Israel's Mossad spy agency visited the United Arab Emirates at least twice during the war. অন্তত দুবার এসেছে আরব আমিরাতে। চলুন এই প্রেক্ষিতে ইরানের বিদেশমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি কি লিখেছেন তা দেখে নিই। আব্বাস আরাগচি লিখেছেন, abetting Israel against Iran unforgivable. ইরানের বিরুদ্ধে ইসরায়েলকে সহযোগিতা করার অপরাধ ক্ষমাহীন। আরব আমিরাতকে যে ইরান ক্ষমা করবে না সে কথা খোদ জানিয়েছেন সৈয়দ আব্বাস আরাগচি। তিনি আরো বলেছেন, Netanyahu has now publicly revealed what Iran's security services long ago conveyed to our leadership. আজ বেঞ্জামিন নেতানিয়াহু জনসমক্ষে যে কথা দাবি করেছেন সেই একই কথা
ইরানের গোয়েন্দা সংস্থা ইরানের নেতৃত্বকে জানিয়েছে বহুকাল আগে আরব আমিরাত এবং ইসরায়েল তারা যে একে অপরের সঙ্গে ঘনিষ্ঠ হয়েছে এবং তারা ইরানের বিরুদ্ধে কাজ করছে সে কথা ইরান বহু আগে থেকেই জানে। আর এই কারণে আমরা দেখেছি ইরান যুদ্ধের সময় ইরান খড়গহস্ত হয়েছিল এই আরব আমিরাতের বিরুদ্ধে। তাই একথা খুব জোর দিয়ে বলা যায় বিশ্বের ভূ রাজনীতি যেদিকে এগোচ্ছে, যেভাবে আরব আমিরাতের সঙ্গে ইসরায়েলের বন্ধুত্ব এবং ঘনিষ্ঠতা সামরিক সহযোগিতা গড়ে উঠছে, তাতে করে যদি দ্বিতীয়বার ইসরায়েল এবং আমেরিকা সত্যি সত্যি যদি ইরান হামলা করে তাহলে মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ ভয়াবহ হবে। বিশেষ করে আরব আমিরাতের দুটি বৃহৎ শহর দুবাই এবং আবুধাবি, এই দুটি শহরে যে মারাত্মক ধ্বংসকাণ্ড হতে যাচ্ছে তার আগাম ইঙ্গিত কিন্তু সবচেয়ে বড় প্রতিবেশী দেশ ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক একেবারে পাল্টে গিয়েছিল 24-এর 5ই আগস্টের পর থেকে। ইউনূসের আমলে তলানিতে গিয়ে থাকা সেই সম্পর্কে নতুন অধ্যায়ের শুরুটা অনেকেই দেখতে পেয়েছিলেন বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে থেকেই। বিএনপির সাথে ভারতের সম্পর্কে নতুন রূপ দেখে বিএনপি বিরোধীদের অনেকে এমন মন্তব্য করেছিলেন ভারতের সাথে সুসম্পর্কের কারণেই বিএনপি ক্ষমতায় এসেছে, যদিও এসব কথার সপক্ষে কোনো প্রমাণ এখনো পাওয়া যায়নি। এর মধ্যে মাসখানেক আগে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী দিল্লির সফরে গেলে মনে করা হয়েছিল দিল্লি না ঢাকার রেশ কাটিয়ে দিল্লি ও ঢাকা কাছাকাছি আসছে, কিন্তু সেই সফরের পর খলিলুর রহমানের মধ্যে যে উচ্ছ্বাস দেখা গিয়েছিল মাসখানেকের মধ্যে সেটি যেন কোথায় হারিয়ে গেছে। যে খলিলুর রহমান গত 11 এপ্রিল ভারতের সাথে সম্পর্ক নিয়ে বলেছিলেন তাড়াহুড়ো নয়, ধৈর্য ধরে আস্থা বাড়ানো দরকার, 1 মাসের কম সময়ে তার সেই ধৈর্যচ্যুতি ঘটে গেল যখন তাকে বলতে শোনা গেল পুশ ইনের পাল্টা জবাব দেবে বাংলাদেশ, আর তিস্তা নিয়ে ভারতের জন্য বসে থাকা চলবে না। এই বক্তব্যের পরে তিনি চীনে গিয়ে তিস্তা মহাপরিকল্পনা নিয়ে আলোচনা সেরেছেন, যেটির কাজ শেখ হাসিনা আমলে প্রথমে চীনের পরে ভারতের করার কথা ছিল। পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের 3 দিকের সীমান্ত জেলাগুলোতে বিধানসভা নির্বাচনে ভারতের ক্ষমতাসীন বিজেপির ব্যাপক বিজয়ের পরপরই দেখা যাচ্ছে 1 মাস আগে সেই মধুময় সম্পর্ক ছুটে যাচ্ছে। দুদিনের মধ্যে খলিলুর রহমানের কাউন্টার পার্ট ভারতও পুশ ইন এবং তিস্তার সমস্যা নিয়ে পাল্টা জবাব দিয়েছে। বিজেপি পশ্চিমবঙ্গে জেতার পরপরই বাংলাদেশের অনেকের মধ্যে পুশ ইন নিয়ে যে আতঙ্ক দেখা যাচ্ছে সেটি নিয়ে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় রাগঢাক না রেখেই বলেছে বাংলাদেশের পক্ষ থেকে যেসব বক্তব্য দেয়া হচ্ছে সেগুলো তাদের চোখ এড়ায়নি। ভারত যা বলেছে তার অর্থ দাঁড়ায় ভারতে থাকা অবৈধ অভিবাসীদের বাংলাদেশকে ফেরত নিতে হবে। আবার ভারতীয় গণমাধ্যমের খবর হলো বিজেপি সরকার পশ্চিমবঙ্গের বিধানসভায় শপথ নেয়ার 45 দিনের মধ্যে বাংলাদেশের সীমান্তে বেড়া দেওয়ার জন্য জমি দিবে। প্রশ্ন হলো বিএনপি ক্ষমতায় আসার আগে থেকে ভারতের সাথে যে কুসুম কুসুম সম্পর্কের ইঙ্গিত দেখা গিয়েছিল পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরায় পদ্মফুলের বাম্পার ফলনে সেই সম্পর্কের মধ্যে অশনি সংকেত কেন দেখা যাচ্ছে? কড়া কথার জবাব কেন দ্বিগুণ কড়া কথায় আসছে? বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণ। পদ্মফুলের বাম্পার ফলনে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে পশ্চিমবঙ্গের সরকার গঠন করতে চলেছে বিজেপি। শনিবারই তারা বুঝে নেবে দায়িত্ব, কিন্তু এরই মধ্যে পশ্চিমবঙ্গের ভোটের ফল আসার পর থেকে পুশিন নিয়ে ঢাকার পক্ষ থেকে কিছু আশঙ্কার কথা শুধু শোনাই যাচ্ছিল না, বাস্তবে কিছু লক্ষণ দেখা যাচ্ছিল। যেমন পশ্চিমবঙ্গের নির্বাচনের ফলাফলের পর পুশিন যাতে না হয় সেজন্য বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীকে বেশ সতর্ক অবস্থানে রাখা হয়েছে। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ আশঙ্কার কথা জোর দিয়ে না বললেও বিজেপিকে যে সতর্ক থাকতে বলেছেন সেটি জানিয়েছেন। তবে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান 5 মে মিডিয়াতে যে বক্তব্য দিয়েছেন তাতে পরিষ্কার বাংলাদেশ সরকারের শীর্ষ মহলে পুশ-ইন নিয়ে বড় ধরনের আশঙ্কা আছে। খলিলুর রহমান বলেছিলেন ভারত সরকার যদি পুশ ইন করে তাহলে ঢাকাও পাল্টা ব্যবস্থা নেবে। অথচ গত মাসের 7 তারিখে খলিলুর রহমান ভারত সফরে গিয়েছিলেন। সে সফরের পর ভারত থেকে তেমন কোনো উচ্ছ্বাস দেখা না গেলেও খলিলুর রহমান এবং তার সরকার ছিল উচ্ছ্বসিত। দিল্লি থেকে তিনি ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের সাথে একই বিমানে করে মরিশাসেও গিয়েছিলেন। সেখানে বসে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভিকে দেওয়া সাক্ষাৎকারে বলেছিলেন ভারত ও বাংলাদেশের সম্পর্ক নতুন করে শুরু হচ্ছে না, বরং এই সম্পর্ক অনেক দিনের, একই নদী, একই সীমান্ত, কাছাকাছি সংস্কৃতির উপর ভিত্তি করে গড়ে উঠেছে এই সম্পর্ক। এই সম্পর্কে যে ফাটল ধরেছে সেটি জোড়া লাগাতে তাড়াহুড়ো করা যাবে না, ধীরে ধীরে আস্থা অর্জন করতে হবে, এমনটাই মত ছিল তখন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর।
তারই বক্তব্যের 1 মাস না পুরোতেই সেই খলিলুর রহমানই বলেছেন, ভারত যদি পুশিন করে তাহলে বাংলাদেশও পাল্টা জবাব দেবে। সাথে কথা বলেছেন তিস্তা নিয়ে, ভারতকে সোজাসাপটা বলে দিয়েছেন তিস্তা নিয়ে ভারতের জন্য বসে থাকলে চলবে না। নির্বাচনের আগে থেকে খালেদা জিয়ার মৃত্যুর পর বাংলাদেশে জয়শঙ্কর আসার মধ্য দিয়ে ভারতের সাথে বিএনপির সম্পর্কের এক নতুন দিগন্ত অনেকে দেখতে পেয়েছিলেন। নতুন দিগন্ত বলা হচ্ছিল কারণ 2001 সাল থেকে 2006 সালের বিএনপি সরকারের সাথে ভারতের সম্পর্ক চরমভাবে খারাপ হয়েছিল। বিশেষ করে বাংলাদেশে 10 ট্রাক অস্ত্র ধরা পড়ার পর বিষয়টি ভারতের নিরাপত্তার জন্য চরম সংকট হিসেবে দেশটি দেখেছিল। কিন্তু পশ্চিমবঙ্গ, আসাম ও ত্রিপুরার বিধানসভা নির্বাচনে বিজেপি এককভাবে জেতার পরপরই বাংলাদেশের নির্বাচনের আগে থেকে শুভ সম্পর্কের ইঙ্গিতটা হঠাৎ করে প্রশ্নের মুখে পড়েছে। প্রশ্নটা দেখা দিয়েছে যখন 7 মে খলিলুর রহমানের বক্তব্যের জবাব দিয়েছে দিল্লি। বাংলাদেশে যা পুশিন তা ভারতে পুশ ব্যাক হিসেবে পরিচিত। এই রাজ্যে নির্বাচনী প্রচার পর্বে বিজেপি বারবার দাবি করেছে ক্ষমতায় এলে অবৈধ অনুপ্রবেশকারীদের খুঁজে খুঁজে দেশ থেকে বের করে দেওয়া হবে। খলিলুর রহমানের মন্তব্যের পরিপ্রেক্ষিতে ভারত সরকারের তরফ থেকে মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, অবৈধভাবে যে সমস্ত বিদেশি নাগরিক ভারতে আছে তাদের ফিরিয়ে দেওয়াই ভারতের নীতি। তিনি বলেছেন, গত কয়েকদিন ধরে এমন একাধিক মন্তব্য তাদের চোখে পড়েছে। অবৈধ বাংলাদেশিদের ভারত থেকে প্রত্যর্পণের মূল বিষয়টির প্রেক্ষাপটে মন্তব্যগুলোকে বিচার করতে হবে। এতে অবশ্যই বাংলাদেশের সহযোগিতার দরকার বলে তিনি মনে করেন। প্রশ্ন হলো, সে সহায়তাটা কেমন? রণধীর জয়সওয়াল বলেছেন, বর্তমানে বাংলাদেশের সঙ্গে নাগরিকত্ব যাচাইয়ে 2860টিরও বেশি মামলা ঝুলে আছে। তার মধ্যে অনেকগুলোই বিবেচনাধীন 5 বছরের বেশি সময় ধরে। তার কথায় বাংলাদেশ তাদের নাগরিকত্ব যাচাই প্রক্রিয়া ত্বরান্বিত করবে বলেই ভারত আশা করছে, যাতে ভারত থেকে অবৈধ অভিবাসীদের ফেরত দেওয়া যায়। দর্শক, ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় যখন খলিলুর রহমানের বক্তব্যের পাল্টা জবাব দিচ্ছে, তখন ভারতীয় গণমাধ্যম এনডিটিভি দিচ্ছে আরো একটি খবর। সেটি হলো, পশ্চিমবঙ্গে সরকার গঠনের মাত্র 45 দিনের মধ্যে বাংলাদেশ ভারত সীমান্তে বেড়া নির্মাণের জমি বরাদ্দ দেবে বিজেপি। সংবাদ মাধ্যমটির প্রতিবেদন অনুযায়ী ভূমি অধিগ্রহণ প্রক্রিয়াকে অগ্রাধিকার দিয়ে যুদ্ধকালীন তৎপরতায় বেড়া দেওয়ার কাজ শেষ করা হবে। পশ্চিমবঙ্গ নির্বাচনে বিজেপি অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকে বড় রাজনৈতিক ইস্যু হিসেবে সামনে এনেছিল। নরেন্দ্র মোদী, অমিত শাহরা যতগুলো জায়গায় সভা করেছেন, অনুপ্রবেশকারীদের রাজ্য থেকে সরানোর বিষয়ে সুর চড়িয়েছিলেন। দলটি অভিযোগ করেছিল, তৃণমূল কংগ্রেস সরকার সীমান্ত দিয়ে অনুপ্রবেশের প্রশ্রয় দিয়ে আসছে। যদিও মমতা ব্যানার্জির তৃণমূল সরকার এই অভিযোগ বরাবরই প্রত্যাখ্যান করেছিল। বিজেপি তার নির্বাচনী ইশতেহারে প্রতিশ্রুতি দিয়েছিল, সরকার গঠনের 45 দিনের মধ্যে ভারত বাংলাদেশ সীমান্তে বেড়া দেওয়ার জন্য জমি বরাদ্দ করা হবে। ভারত ও বাংলাদেশের মধ্যে 4096 কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে, যা বাংলা, ত্রিপুরা, আসাম, মেঘালয় এবং মিজোরামের মধ্য দিয়ে বিস্তৃত। বাংলাদেশ ও ভারত বিশ্বের 5ম বৃহত্তম বর্ডার বা সীমানা ভোগকারী দেশ। পশ্চিমবঙ্গের সাথে বাংলাদেশের সীমানা প্রায় 2216 কিলোমিটারের কিছু বেশি। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, বিজেপির প্রধান লক্ষ্য হলো সীমান্ত পার হয়ে অনুপ্রবেশ শূন্যের কোঠায় নামিয়ে আনা। রাজ্য সরকারের পূর্ণ সহযোগিতায় বিএসএফ এবং পুলিশ যৌথ অভিযান চালাতে সক্ষম হবে, যার ফলে সীমান্ত জেলাগুলোতে বর্তমানে যে জনতান্ত্রিক পরিবর্তন ঘটেছে তা রোধ করা যাবে। এই লক্ষ্যে দলটি শনাক্ত করো, নির্মূল করো এবং বিতাড়িত করো নীতি বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছে। এর আগে 2021 সালে পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী এলাকায় বিএসএফ এর কার্য পরিধি 15 কিলোমিটার থেকে বাড়িয়ে 50 কিলোমিটার করার প্রস্তাব দিয়েছিল মোদী সরকার। তখন একে রাজ্যের অভ্যন্তরীণ বিষয়ে কেন্দ্রের হস্তক্ষেপ দাবি করে প্রস্তাব প্রত্যাখ্যান করে ক্ষমতাসীন তৃণমূল সরকার। সীমান্ত সমস্যা আর পুশিন নিয়ে দুপক্ষের মধ্যে যে কথার উত্তেজনা তৈরি হয়েছে, তার মধ্যে উঠে আসছে বাংলাদেশের সঙ্গে ভারতের সবচেয়ে আলোচিত তিস্তা পানি বন্টন চুক্তি ইস্যু, যেটি অনেক দিন ধরে ঝুলে আছে। চীন যাওয়ার আগে হঠাৎ করে গণমাধ্যমের কাছে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বলে বসেন, তিস্তা নিয়ে ভারতের জন্য বসে থাকা যাবে না। তারপর তিনি চীনে গিয়ে তিস্তা মহাপরিকল্পনা নিয়ে আলোচনাও করেন। তিস্তা নিয়ে টানাপোড়েন বহুদিন আগেই বহু দূর গড়িয়েছিল। 2011 সালে ভারতের নরেন্দ্র মোদীর কেন্দ্রীয় সরকার এই চুক্তি প্রায় করে ফেলেছিল, কিন্তু তখন বাদ সাথে পশ্চিমবঙ্গের তখনকার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির রাজ্য সরকার। সে চুক্তি হলে বাংলাদেশ পেত 37.5% আর ভারত পেত 42.5% পানি। হিমালয়ের সিকিম অঞ্চল থেকে আসা তিস্তা নদীটির দৈর্ঘ্য 414 কিলোমিটার। এর মধ্যে প্রায় 300 কিলোমিটার ভারত অংশে আর 115 কিলোমিটার বাংলাদেশে পড়েছে। এর মধ্যে ভারত তিস্তার প্রবাহ নিয়ন্ত্রণের মূল কেন্দ্রে গজলডোবা ব্যারেজ করেছে।
এই ব্যারেজের কারণে ভারত আপস্ট্রিমে পানি আটকে রাখতে পারে এবং তার সেচ চ্যানেলে সরিয়ে নেয়। এর ফলে শুষ্ক মৌসুমে নদীর বাংলাদেশ অংশে প্রায় প্রতি বছরই খরা দেখা যায়। সেই সঙ্গে বর্ষার অতিরিক্ত পানি ছাড়ার ফলে সৃষ্টি হয় বন্যা ও নদী ভাঙনের মতো সমস্যা। এ নিয়ে বাংলাদেশের রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী সহ তিস্তা তীরবর্তী জেলাগুলোয় মানুষের মধ্যে ক্ষোভও দেখা গেছে। এমন অবস্থায় বেশ কয়েক বছর আগে চীনের সহায়তায় একটি মহাপরিকল্পনা হাতে নেয় ঢাকা। দীর্ঘমেয়াদী এই পরিকল্পনার পুরো নাম কম্প্রিহেন্সিভ ম্যানেজমেন্ট অ্যান্ড রেস্টোরেশন অব তিস্তা রিভার প্রজেক্ট। সমীক্ষার মাধ্যমে 2016 সালে আওয়ামী লীগ আমলে এর প্রাথমিক কাজ শুরু হয়। সমীক্ষা শেষে 2023 সালে একটি মূল্যায়ন প্রতিবেদন তৈরি করা হয়। মহাপরিকল্পনাটির কেন্দ্রে রয়েছে বাংলাদেশ অংশের উজানে একটি বহুমুখী ব্যারেজ নির্মাণ, সেই সঙ্গে 102 কিলোমিটার নদী খনন করে তিস্তার গভীরতা বাড়ানো, নদীর দুপাশে 203 কিলোমিটার বাঁধ নির্মাণ করে ভাঙন রোধ করা, 171 বর্গ কিলোমিটার ভূমি পুনরুদ্ধার এবং নদীর দুই তীরে স্যাটেলাইট শহর, হোটেল, রেস্তোরাঁ, 150 মেগাওয়াটের সৌর বিদ্যুতের প্ল্যান্ট তৈরি সহ পুরো এলাকাকে একটি পর্যটন হাব হিসেবে গড়ে তোলার মহাপরিকল্পনা করা হয়েছে। প্রাথমিকভাবে প্রকল্পটির ব্যয় ধরা হয়েছে 12,000 কোটি টাকা, যার বড় অংশই আসবে ঋণের অর্থ থেকে। বিগত আওয়ামী লীগ সরকারের সময় থেকেই নিজেদের অর্থে এই প্রকল্প বাস্তবায়নের আগ্রহ দেখিয়ে আসছে চীন। এই প্রকল্প যাচাই করতে বাংলাদেশের পানি উন্নয়ন বোর্ড ও পাওয়ার চায়না যৌথভাবে প্রায় 3 বছর ধরে একটি সমীক্ষা পরিচালনা করে। সমীক্ষা শেষে চীন যখন আর্থিক ও কারিগরি সহায়তা দিতে চেয়েছিল, তখন আওয়ামী লীগ আমলে তিস্তা প্রকল্পে ভারতও আগ্রহ দেখায়। 2024 সালের মে মাসে বিষয়টি আলোচনা করতে ঢাকা আসেন ভারতের তৎকালীন পররাষ্ট্র সচিব বিনয় কোয়াত্রা। এরপর জুনে বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত সফরে গেলে তিস্তা মহাপরিকল্পনায় যুক্ত হওয়ার বিষয়ে বিস্তারিত আলোচনা করে দিল্লি। প্রকল্পের সমীক্ষা করতে ভারতের একটি কারিগরি দল দ্রুতই ঢাকায় সফর করবেন বলে শেখ হাসিনার সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে তখন জানিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু মাসখানেকের মাথায় শেখ হাসিনা সরকারের পতন ঘটলে চীনের সামনে আবারও সুযোগ তৈরি হয়। ইউনূস নিজে চীনে গিয়ে এ নিয়ে আলোচনা শুরু করেছিলেন। তারেক রহমানের পররাষ্ট্রমন্ত্রী মাত্র 1 মাস আগে ভারত সফরে গিয়ে তিস্তার পানি নিয়ে আসার কথা শুনিয়েছিলেন, কিন্তু 1 মাস পর চীন যাওয়ার আগে শোনালেন ভিন্ন কথা। বিশ্লেষকরা মনে করেন, তিস্তা যেহেতু ভারতের চিন্তার বড় কারণ, 7 সিস্টার্স ঘেঁষে, তাই এই প্রজেক্টে চীনের অন্তর্ভুক্তির বিষয়টি ভারত কখনোই ভালো চোখে দেখে না। রণদীপ জয়সওয়ালের বক্তব্যে তিস্তা নিয়ে বিস্তারিত কিছু উঠে আসেনি। তিনি বলেছেন, ভারত ও বাংলাদেশের মধ্যে অভিন্ন নদীর সংখ্যা 54টি এবং এসব নদী সংক্রান্ত সব ধরনের ইস্যু নিয়ে আলোচনা করার জন্য দুই দেশের মধ্যে সুসংগঠিত দ্বিপক্ষীয় কাঠামো রয়েছে। বিদ্যমান যৌথ প্রক্রিয়াগুলো নিয়মিত বৈঠকের মাধ্যমে এগিয়ে যাচ্ছে। সব মিলিয়ে দেখা যাচ্ছে, পশ্চিমবঙ্গের নির্বাচনী ফলাফল প্রকাশের পর থেকে ঢাকা ও দিল্লির মধ্যকার সম্পর্কের মধ্যে 3টি কারণে নেতিবাচক মোড় দেখা যাচ্ছে। কয়েক মাস আগের সম্পর্ক